আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা, সাম্প্রতিক আজকে কিছুদিন ধরে খাগড়াছড়িতে যে উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করতেছে সেই সম্পর্কে আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় শ্রোতা, অনেকে মনে করেন যে আসলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের কোনো মানে সক্ষমতা নেই। আসলে আমাদের যে সক্ষমতাটা, আমাদের ভৌগোলিক সক্ষমতাটাই হচ্ছে অন্যতম সক্ষমতা। কেননা আমাদের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। পৃথিবীর বহু বহু দেশ আছে, পৃথিবীর অনেক অনেক দেশ আছে যাদের যাদের সমুদ্র বন্দর নেই। তারা কি চলছে না? চলছে। তারা অন্যান্য দেশের সহযোগিতা চলছে। যদি ওরা বন্ধ করে দেয় তাহলে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। ইনপুট এক্সপোর্ট করতে এবং পোস্টটা প্রায় অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু আমাদের এই সুবিধাটা আছে। আমরা একটা অর্থনৈতিক ভাবে একটা পিছিয়ে দেশ হতে পারে, মানে পিছনে একটা দেশ হতে পারে বাংলাদেশ, কিন্তু ভৌগোলিক ভাবে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা ভৌগোলিক ভাবে আমরা একটা ভালো অবস্থানে আছি, যেটা আমাদের তত্ত্ববোধ ইংলিশ বারবার বলতেছে। ভৌগোলিক দিক দিয়ে আমরা অনেক শক্তিশালী অবস্থানে আছি, এমন এটা সত্য। দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর, এবং আমরা যদি আরো অন্যান্য দিক দিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখি যে আমরা আমাদের এই বাংলাদেশটা কোন একটা দেশের সাতটা রাজ্যের জন্য থ্রেড হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি ওরকম সফলতা অর্জন করে, শুধু শুধু একটা আইল যদি ভেঙে দেয়, বা একটা আইল বা একটা কিছু যদি ভেঙে দেয়, কোনো সাতটা রাজ্য বা সাতটা প্রদেশ ওকে। কিন্তু এতদিন আমাদেরকে বলানো হয়েছে যে বাংলাদেশ যদি কোনো একটা দেশ যদি ইস্যু করে দেয় বা প্রস্তাব করে দেয় তাহলে বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশের মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। সেটা একটা ভুল ধারণা। আসলে এটা আমাদেরকে আসলে ওই উম, মানে আমাদের মাইন্ড সেট এমন করার জন্য চেষ্টা করছিল। কিন্তু ভৌগোলিক দিক দিয়ে আমরা এমন একটা অবস্থানে আছি যে আমরা চাইলে একটা দেশের সাতটা রাজ্যকে আলাদা করে দিতে পারি। একটা দেশকে আমরা অস্থিতিশীল সারা জীবন ঠিক করে রাখতে পারি, কিন্তু কেন পারি না? আমরা একটা দেশকে অস্থিতিশীল করে রাখতে পারি না কেন? আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য নাই। আর এই রাজনৈতিক ঐক্যটা কেন নাই? তৃতীয় কোনো শক্তি চাচ্ছে না যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, আমাদের দেশে রাজনৈতিক ঐক্য বজায় থাকুক, আমাদের দেশে অ্যাকচুয়ালি যে গণতন্ত্র ওটা বিরাজমান বা বিদ্যমান থাকুক। তারা চাচ্ছে যে আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি করে দেওয়ার জন্য, যাতে আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে পিছিয়ে যাই। অর্থাৎ আফ্রিকা থেকে ভয়াবহ যেন আমাদের এই দেশটা তৈরি হয়, আফ্রিকার থেকেও যেন মানে খুব খারাপ অবস্থায় আমাদের দেশ যেন পতিত হয়। এর ফলে কি হবে? তাদেরই সুবিধা হবে। কারণ তারা মনে করেছে তখন বাংলাদেশ চলার মতো সক্ষমতা তাদের থাকবে না, বাংলাদেশের থাকবে না। তখন আমরা নিজেরাই চাবো যে আমরা অন্য কোনো দেশের সাথে চলে যাই। এছাড়াও তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তারা তাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, টিকিয়ে রাখার জন্য তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে অস্থির করে রাখতেছে। এর সাথে ওর সাথে যুদ্ধ ঝামেলা লাগাই দিতেছে। প্রিয় শ্রোতা, এই যে আমাদের খাগড়াছড়িতে যে বর্তমান সাময়িক যে সমস্যাগুলো হচ্ছে, কিছু একটা হলেই একটা বৃহত্তর আন্দোলন হয়ে যাচ্ছে, কিছু একটা হলে বৃহত্তর আন্দোলন হয়ে যাচ্ছে। পাটকেল নিক্ষেপ করতেছে, তাদেরকে বাসা বাড়ি থাকতে দিচ্ছে না, তাদের বাসা বাড়ি ভাঙতেছে। অর্থাৎ বাঙালিদেরকে তারা অ্যাপ্রোচ করতেছে না, অর্থাৎ বাঙালিদেরকে তারা গ্রহণ করতেছে না। তারা সেনাবাহিনীদেরকে বলতেছে যে পাহাড় থেকে চলে যাওয়ার জন্য, সেনাবাহিনীকে এবং বিজিবিকে এবং বাঙালিদেরকে বলতেছে পাহাড় থেকে চলে যেত। এমন উপজাতির কথা ভাইরাল হয়েছে যে তারা বলতেছে যে এখান থেকে সেনাবাহিনী চলে যাক, আমরা আমাদের এই পার্বত্য জেলাগুলো, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম, আমরা ভারতের সাথে আমরা যুক্ত হতে চাই, আমরা ভারতের সাথে যোগ দিতে চাই। আমরা এই আমাদের এই চট্টগ্রাম বা পার্বত্য জেলাগুলো আমরা ভারতের সাথে আমরা এটা অন্তর্ভুক্ত করতে চাই, যোগ দিতে চাই। এর সাথে সেনাবাহিনী যেন চলে যায়, এখন বাংলাদেশে যেন চলে যায়। আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা কত বড় থ্রেট! আর এটা কি আসলে কি পাহাড়িরা করতেছে? এটার সাথে সম্পূর্ণভাবে পাহাড়ের যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে ওরা জড়িত। এরা বাংলাদেশ সৃষ্টির পর থেকেই পাহাড়কে অশান্ত করে রাখছে। এরা আপনার পাহাড়ি যারা আসলে যারা মানে অ্যাকচুয়ালি যারা পাহাড়ি, যারা যাদের মধ্যে সভ্যতা আছে, মানবতা আছে, তো যারা আসলে ধর্মকে বিশ্বাস করে, যারা মানবতাকে বিশ্বাস করে, যারা আসলে মনুষ্যত্বকে বিশ্বাস করে, তারা কি আসলে এইসব ফাঁদে পা দিচ্ছে? এই যে আপনাদের পাহাড়ের যে সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী যেগুলো আছে, এরা বিভিন্ন দেশের বা কোন একটা দেশের মতোতে যাচ্ছে যে বাংলাদেশের পাহাড়কে অস্থির করে রাখার জন্য। অর্থাৎ এটার মাধ্যমে তারা পারলে সারা দেশকে অস্থির করে রাখে। কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে চাচ্ছে। কোনো একটা বৃহত্তর দেশ চাচ্ছে বাংলাদেশকে অস্থির করে রাখার জন্য। এটার কারণ কি জানেন? কারণ তারা চায় না বাংলাদেশ কখনো মাথা ঘুরে দাঁড়ায়। পাহাড়িদেরকে উস্কে দেওয়া হচ্ছে, আসলে পাহাড়িদেরকে উস্কে দেওয়া হচ্ছে। আর এই পাহাড়ের মধ্যে কিন্তু বিভিন্ন সন্ত্রাসী থাকে, বিভিন্ন সন্ত্রাসী পিডিএফ, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখানে থাকে। আর ওদেরকে হাজার হাজার কোটি টাকা কোনো একটা বৃহত্তর গোষ্ঠী ইনভেস্ট করতেছে যে
এই পাহাড়কে অশান্ত করে রাখার জন্য, এই পাহাড়কে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার জন্য। কেননা আমাদের এই চট্টগ্রাম এমন একটা ভৌগোলিক ভাবে অবস্থান করতেছে, যাতে এই চট্টগ্রামটা যদি ওরা নিতে পারে বা পাহাড়ি অঞ্চলগুলো যদি বা পাহাড়ি অঞ্চলগুলো যদি তারা তাদের অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে কি হবে? তাহলে সুবিধাটা কি? তাহলে তারা চট্টগ্রামের এখান থেকে কিন্তু সমুদ্র বন্দর পেয়ে যেতেছে, তারা গভীর সমুদ্র বন্দর পেয়ে যেতেছে, তারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল পেয়ে যেতেছে, তারা ওখান থেকে সরাসরি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে বৃহত্তর যে কোনো দেশগুলোর কোথায় বলতেছি। তো ওরা ওদের সুবিধার জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে পাহাড়কে অশান্ত করার জন্য চেষ্টা করতেছে। এবং বাংলাদেশের যে হুমকি স্বরূপ, বাংলাদেশ যে তাদের জন্য থ্রেট, আর এর জন্য তারা বাংলাদেশের থ্রেট করে রাখছে, বাংলাদেশকে অস্থির অস্থির করে রাখছে, অস্থিরতা যেন সবসময় থাকে, একটা করে একটা ইস্যু তৈরি করে তারা বাংলাদেশকে অস্থির করে রাখছে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং বৈশ্বিক ভাবে তারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতেছে। বাংলাদেশকে যে একটা সভ্য রাষ্ট্র, বাংলাদেশ যে একটা ভালো একটা রাষ্ট্র, ওটা তারা ওইভাবে দেখে না। তারা বাংলাদেশ বলার আগে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র বলে। তাদের কাজই হলো মানে বিশ্বের কাছে প্রোপাগান্ডা চালানো বাংলাদেশ বিষয় বা তাদের আশেপাশে যে সকল রাষ্ট্র আছে তাদের বিষয় প্রোপাগান্ডা চালানো হচ্ছে তাদের কাজ। তাদের এই মিডিয়া তৈরি কাজ, মানে মিডিয়া তৈরি হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোকে অস্থির করে রাখার জন্য, আন্তর্জাতিক পর্যায়ে তাদের ইমেজ নষ্ট করার জন্য। কিন্তু আজকে তারা পারতেছে। ডক্টর ইউনূস যে বড় মাপের খেলোয়াড়, তার এক বক্তব্যে সারা বিশ্বের নেতারা ঐক্যে আসে। তার এক বক্তব্যের কারণে সারা বিশ্বের নেতারা তা গ্রহণ করে, সাদরে গ্রহণ করে। এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রদ্রোহী কাজের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সাধারণত আমি এক্সাম্পল দিই যে চীনের যে কৃষিমন্ত্রী, উনি দুর্নীতির দায়ে এখন ফাঁসির মঞ্চে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে বা ফাঁসির আদেশ দিচ্ছে। তো একটা চীনের একজন কৃষিমন্ত্রী দুর্নীতির দায়ে যদি ফাঁসির, অর্থাৎ সে কিন্তু রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রের একটা ক্ষতি চাইছে, রাষ্ট্রের একটা বড় ক্ষতি চাইছে, দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য একটা হুমকি। তেমনি রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকিও একটা রাষ্ট্রের জন্য আরো বড় হুমকি। তাহলে এদের শাস্তি কি হতে পারে? রাষ্ট্র যদি এদের কঠোর ব্যবস্থা নেয়, এদেরকে এদেরকে নিষ্ক্রিয় করার মতো ব্যবস্থা যদি করে, তাহলে এরা কি করবে? এখন কেন করে না সরকার? কারণ পাহাড়ের মধ্যে বাঙালি এবং আদিবাসী অনেক ভালো মানুষ আছে, যাদের কারণে সরকার অ্যাকশন নিতে পারতেছে না। আর এই অস্থিরতা কারা করতেছে? বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে উস্কিয়ে দিয়ে এগুলো করার চেষ্টা করতেছে। আর এটার পিছনে তৃতীয় পক্ষ কাজ করতেছে। এর থেকে উপায় বের হলে আমাদের সেনাবাহিনীকে, আমি মনে করি 2 থেকে 250 ক্যাম্পের সাধারণ কম, আমি মনে করি তার চেয়ে আরো বেশি ক্যাম্প করার প্রয়োজন। সাথে সাথে বিজেপিও, সেনাবাহিনী 250 ক্যাম্প 300 ক্যাম্প করুক, সাথে সাথে বিজেপিও ক্যাম্প তৈরি করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এখানে পাহাড় শান্তি ফিরে আসবে। অর্থাৎ বিজেপি সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পাহাড় শান্তি ফিরে আসবে, সমতা ফিরে আসবে। আমরা চাই আমরা চাই আদিবাসীরা আমাদের ভাই, আদিবাসীরা আমাদের বোন। প্রত্যেকটা উপজাতি, প্রত্যেকটা ধর্ম বর্ণের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হচ্ছে আমরা বাংলাদেশি। আমরা সকলে ভাই, সকলে ভাই বোন, আমরা সকলে বাংলাদেশি। আমরা চাই কোনো সাম্প্রতিক দাঙ্গা আমাদের বাংলাদেশে যেন না থাকে, আমরা বাঙালিরা চাই। কিন্তু তৃতীয় পক্ষ আমাদেরকে উস্কে দিচ্ছে, আর এটা নিয়ে অনেক উপজাতি, অনেক ধর্মের লোকও জড়িয়ে পড়ে। তবে হ্যাঁ, যদি আমাদের রাষ্ট্র যদি যথাযথ ভূমিকা নেয়, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা এদেরকে নিষ্ক্রিয় করা সম্ভব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।